22 জুন 2025 বুধ রাশি পরিবর্তন করছে রাত্রি প্রায় 9:30টার সময়। প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে এবং এই রাশিতে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। আর বুধ তার এই গোচরটি 3টি নক্ষত্রের উপরই করবে। সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র; পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি; আর এদিকে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার নাগ দেবতা। তো এই 3টি নক্ষত্রের উপর গোচর সম্পন্ন করবে। মাঝখানে আবার বকরি হবে, আবার মার্গীয় হবে। তো প্রায় 70 দিনের এবার গোচর হচ্ছে বুধের গোচর, অনেক দিনের গোচর। তো এর একটা প্রভাব, কী প্রভাব পড়বে তুলা রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। কোন দিক থেকে লাভবান হবে তুলা রাশি, কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এগুলো সবই তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী বিষয়কে বিশেষ গুরুত্ব দেন, ভালোবাসেন, আগ্রহী, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে। তো যাই হোক, এই 70 দিনের প্রায় গোচর, বুধের গোচর, এর মাঝখানেও অনেক গোচর হয়ে যাবে। যেমন সূর্য রাশি পরিবর্তন করবে 15ই জুলাই, তারপরে শুক্র রাশি পরিবর্তন করে দিবে। তুলা রাশির মেন অধিপতি শুক্রদেব অবস্থান করবে নিজের রাশিতে অষ্টম ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি 28 তারিখে। এবং মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে জুনের 30 তারিখে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। মঙ্গল তো লাভের ঘরে অবস্থান করছে কেতুর সাথে, তো মঙ্গলেরও পরিবর্তন হবে, নক্ষত্রগত পরিবর্তন। অপরদিকে শনিও আবার জুলাই মাসের 13 তারিখে বকরি হয়ে যাচ্ছে। শনি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে মীন রাশিতে, তো শনির কিন্তু বকরি অবস্থায় চলে আসবে। এতগুলো গ্রহের পরিবর্তন হতে যাচ্ছে, তো এরও তো একটা ইফেক্ট থাকবে রাশির উপর। তো যাই হোক, 22 জুন বুধ যখনই রাশি পরিবর্তন করবে তখন পুনর্বসু নক্ষত্রে চলে আসবে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে অধিপতি দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং সূর্য সাথে রয়েছে। সূর্য হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি 3য় ঘরের অধিপতি এবং 6ষ্ঠ ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর কিন্তু দৃষ্টি থাকছে। আর অপরদিকে বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে, আবার দ্বাদশপতি হয়েও কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে। খুবই একটা ভালো মানচিত্র এই সময় উঠে এসছে এই তুলা রাশির ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষ বাণ, আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে কে? সূর্যের মাতা অদিতি। সূর্য বংশ, যেটা হচ্ছে শ্রীরামচন্দ্র, আমাদের পুরুষোত্তম, সবার প্রাণপ্রিয় প্রভু, তারই কাঁধেই কিন্তু ধনুষবাণ ছিল। অর্থাৎ এই যে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে এই কর্মক্ষেত্রে। কর্মের ঘরে কিন্তু বুধ এই নক্ষত্রে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে রাশির একদম নবম ঘরে। তার দৃষ্টি থাকছে, শুভ দৃষ্টি থাকছে রাশির উপর। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম শালীনতা, সেরকম একাগ্রতা, সেরকম ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ হবে। কারণ ধনুষ বাণে যখন বাণ লাগানো হয় তখন কিন্তু ধৈর্য আর একাগ্রতাই নিয়ে আসতে হয়। অর্থাৎ এই সময়কালে তুলা রাশিকে এই জিনিসটা বুঝাচ্ছে। বুধ হচ্ছে কি ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক, স্মরণশক্তির কারক। বুধ যাদের ভালো থাকে তারা অনেক দিকে উন্নতি করে। ব্যবসার ক্ষেত্রে যেরকম উন্নতি হয় সেরকম ব্যাংকিং সেক্টরে উন্নতি করে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় উচ্চ পদ লাভ করে, তারপরে রেভিনিউ ব্যাপারে বিশাল পদ হাসিল করে, অনেক ভালো পদ, ইলেকট্রনিক্সের জিনিসের উপর বিশাল একটা নাম সুখ্যাতি অর্জন করে। তো বুধ খুবই একটা ভালো রেজাল্ট দিবে এই কর্মের ঘরে অবস্থান করে। বুধ হচ্ছে কি তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ কর্মের দিকে একাগ্রতা থাকবে, একটু ধরাধরি করলেই যে আমি ওই কাজটা করে নিজের মেনটেন করতে পারবো, নিজের জীবন জীবিকাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ যে একাগ্রতা, এই একাগ্রতার
নিয়ে আসলেই কর্মক্ষেত্রে সাকসেস হবে, কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং যোগাযোগের ঘর যেটা তৃতীয় ঘরে দৃষ্টি রাখছে। তো ধরাধরি করলেই কিন্তু সরকারি বেসরকারি কাজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই সময়। এছাড়া সেরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই জিনিসটাও উঠে আসছে। এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু আদ্রা নক্ষত্রে, আর আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে। অর্থাৎ মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যথেষ্ট জাগ্রত হবে এবং সেই ইচ্ছা আকাঙ্ক্ষাকে রূপান্তর করতে গেলে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে, মনের মধ্যে জেদ নিয়ে আসতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে, ধৈর্য নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে। এই পুনর্বসু নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে। এই নক্ষত্রে বুধের অবস্থান, বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। যারা শিক্ষা দিক থেকে জড়িত রয়েছেন, উচ্চ শিক্ষা সেদিক থেকেও বিশেষ সফলতা পাবে এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও এই সময়কালে হবে। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্রে বেশি দিনের জন্য থাকছে না। 25 তারিখে আবার 25শে জুন নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি তাহলে একটা সংযোগ এই সময়কালে থেকে যাচ্ছে। ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরুর রাশি মীন রাশিতে অবস্থান করছে এই পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি। অর্থাৎ এইখানটাতেও একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। আর এই তুলা রাশির ক্ষেত্রে এই শনি হচ্ছে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয় ষষ্ঠ ঘরে অবস্থান, আর বুধ এই নক্ষত্র অবস্থান করছে কর্মের ঘরে। তো ষষ্ঠ ঘর থেকে তো আবার কর্মেরও বিচার করা হয়, তাহলে কর্মের জায়গাটা প্রচণ্ড স্পষ্ট হচ্ছে এই সময়। যে কোনো দীর্ঘকালীন যে কাজগুলো হয়ে আসছিল তুলা রাশির ক্ষেত্রে, যেটা সাকসেস হচ্ছিল না সেটাও সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত দীর্ঘকালীন বা কোনো একটা রাস্তাঘাটের কাজ বা কোনো একটা বড় ব্রিজের কাজ বা কোনো একটা প্রজেক্টের কাজ যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, যে কাজগুলো সাকসেস হচ্ছিল না, সেই কাজগুলো এই পুষ্যা নক্ষত্রে থাকাকালীন কিন্তু সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। একদিকে তো দেবগুরু বৃহস্পতির সাথে একটা যোগ তৈরি হয়ে গেছে, যে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে ভাগ্যের ঘরে। আবার বুধের সাথেও এই শনির একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। যদিও বুধ আর শনি এই দুটি ত্রিকোণের কিন্তু অধিপতি হচ্ছে বুধ আর শনি। শনি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, শনির মূল ত্রিকোণ রাশি এই পঞ্চম ঘর, আর বুধের সাধারণ রাশি পড়ছে নবম ঘর। এবং উভয়ে কিন্তু উভয় রাশিকেই দেখছে। বুধ যেরকম কর্মের ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশিতে। অপরদিকে শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে, তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম কন্যা রাশিতে। অর্থাৎ কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, সেই কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ তুলা রাশির মেন গ্রহই হচ্ছে শনি। শনি তুলা রাশিতেই কিন্তু উচ্চ হয়ে যায়। আর মূল ত্রিকোণ রাশি পড়ছে বুধের ষষ্ঠ, যেটা কন্যা রাশি দ্বাদশ ঘর। তাহলে কোর্ট কেস মোকদ্দমা যেগুলো সমস্যা ছিল তুলা রাশির ক্ষেত্রে, তারা কিন্তু বিজয়ী হবেই হবে এই সময়কালে। এত সুন্দর যোগ তৈরি হয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কম্পিটিশন, সেই কম্পিটিশনে এগিয়ে থাকবে। এছাড়া শত্রুদের প্রবল শত্রু অন্তর্যোগ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে, অর্থাৎ শত্রুরাও কিন্তু অনেক পিছনে সরে যাবে। তার সাথে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আবার ঋণের চেষ্টা করছেন, সেই দিক থেকেও সুবিধা লাভ করবে। এই বুধের এই পুষ্যা নক্ষত্র অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। পিতামাতারা দুশ্চিন্তা, যে সন্তানের প্রতি দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাও দূর হবে। পিতামাতাদের সন্তান পিতামাতার মুখ উজ্জ্বল করবে এই সময়কালে। কর্মের দিক থেকে যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট আয় ইনকাম, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করাবে এই পুষ্যা নক্ষত্রে বুধের এই অবস্থান। এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণের অধিপতির নক্ষত্রে অবস্থান করছে, যথেষ্ট ভালো অবস্থান। তো এই অবস্থানটা থাকছে 25শে জুন থেকে একদম জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। তো জুলাই মাসের 7 তারিখে আবার বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। আর অশ্লেষা নক্ষত্রটার সিম্বল হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বেরি ধরা সাপ। তো এইখানটাতে কি একটা নিজের হক জিনিসটা চলে আসবে। এবং এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার নাগ দেবতা। অশ্লেষা নক্ষত্রে যখনই এই বুধ অবস্থান করবে, তখন নিজের নক্ষত্র আর প্রচণ্ড একটা হক, নিজের জিনিস, নিজের ভাব, সেই জিনিসটা কিন্তু প্রস্ফুটিত হবে এই সময়কালে। এবং এই অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই কিন্তু এই পরে হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশি হচ্ছে কি মায়া মমতার রাশি। এবার এই রাশিতে বুধের এই যে নক্ষত্র আর বুধের যে অবস্থান, এটা কিন্তু বুঝায় কর্কট রাশিটা কি নিজের জিনিস দিয়ে দিবে লোককে।
দিয়ে দিবে এবং নিজের প্রয়োজনে বা নিজের কাজের সময় পস্তাবে যে কেন দিলাম। তো বুধ কিন্তু এই নক্ষত্র অবস্থান করছে, এটা কিন্তু এই নক্ষত্র অবস্থান করে এই তুলা রাশিকে এটা কিন্তু বুঝাচ্ছে যে নিজের জিনিস নিজের কাছেই রাখো, নিজের জিনিস অপরকে দিতে যেও না, অপরকে দিয়ে তুমি তোমার কাজের সময় ফাঁকিতে পড়ে যাবা, যে নিজের জিনিস দিয়ে তখন পস্তানো লাগবে যে আমি কেনই বা দিলাম বা নিজের জিনিস কিছুই রাখলাম না। এই জিনিসটা বুঝাচ্ছে অশ্লেষা নক্ষত্রে বুধের এই অবস্থান। যে জিনিসটা মনের মধ্যে চলে আসবে এবং নিজের হকের জিনিসটা চলে আসবে। এবং এই যে অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুনদের মানে জন্ম নক্ষত্র হয় এই অশ্লেষা নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। বড় বড় উকিল, তারপরে চ্যাটার অ্যাকাউন্টেন্ট, ব্যবসায়িক টাইফুনদের জন্ম নক্ষত্র কিন্তু এই অশ্লেষা নক্ষত্র হয়। এদের অশ্লেষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। এবং এই নক্ষত্রের আবার একটা মেন জিনিসও থাকে সন্দেহ করার ব্যতিক থাকে, খুবই সন্দেহ করবে। আর চরম বুদ্ধিমান হয়, খুবই বুদ্ধিমান হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, যুক্তিবোধ, স্মরণশক্তি, বিশ্লেষণ করার ক্ষমতা, এগুলো যথেষ্ট বৃদ্ধি পায়। ব্যবসার কারক হচ্ছে কিন্তু বুধ। তো বুধের এই নক্ষত্র অবস্থান করা মানে কর্মক্ষেত্রে আরও নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়া, সব দিক থেকে ভালো একটা দিকের সূচনা এই সময়কালে বুধের এই সপ্তম ঘরে অবস্থান হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। সপ্তম ঘরে বলছি, কর্মের ঘরে অবস্থান। কর্মের ঘরে নিজের সামাজিক স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই সময় সফলতার দুয়ার পাবে। মানে তারা সফল হবে এই সময়কালে এবং বিশেষভাবে কূটনীতিবিদ হয়ে যাবে। এমন কূটনীতি চালাবে যে সমাজের লোক হতভম্ব হবে, যে সমাজ অতি সহজেই মেনে নেবে যে হ্যাঁ এই ব্যক্তি আমাদের জন্য সঠিক রয়েছে। এবং কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটা বৃদ্ধি পেয়ে যাবে এই রাজনীতিবিদদের। তবে অশ্লেষা নক্ষত্র সব দিক থেকেই ভালো, কিন্তু সমস্যা হয় কোথায়? সমস্যা হচ্ছে যে এই অশ্লেষা নক্ষত্রের দাম্পত্য জীবনটা অতটা ভালো থাকে না। দাম্পত্য জীবনটা কিছু না কিছু এদের দাম্পত্য জীবনের সমস্যা লেগেই থাকে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে নবমতম নক্ষত্র, এর বিস্তার হচ্ছে 16.40 থেকে 30 পর্যন্ত এই এই কর্কট রাশির মধ্যেই পড়ে। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল হবে। যেই কাজে যুক্ত থাকুক সেই কাজের প্রতি নিজের ইনকামকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই জিনিসগুলোকে চিন্তা আসবে এবং কর্মে বিশেষ উন্নতি রয়েছে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া সেলসের কাজে যুক্ত রয়েছেন, প্রতিভাজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো প্রতিভা, সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, লেখালেখি, শিক্ষকতা, সমস্ত কাজের দিক থেকে বিশেষ উন্নতি। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, খুবই ভালো। ব্যবসায়িক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো। উকিল, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত জিনিসে পড়াশোনা, সব দিক থেকে একটা উন্নতির কিন্তু জোয়ার এই সময়কালে তুলা রাশির থাকছে। তো যাই হোক, এরপরে আবার 18ই জুলাই এই বুধ কিন্তু আবার বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে যাচ্ছে নিজের নক্ষত্র অশ্লেষাতে, তখন কিন্তু এর প্রভাব আরও বৃদ্ধি পেয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল ভালো একটা উন্নতির জায়গায় চলে আসবে। যারা সোনা, চাঁদি, তামা, পিতল থেকে আরম্ভ করে লোহা, চামড়া, কয়লা, সমস্ত কাজের দিক থেকে একটা ব্যবসায় ভালো গতি আসবে। কিন্তু যখন পুষ্যা নক্ষত্রে আবার অবস্থান করবে তখন ব্যবসায় কিছুটা আসলেও ঢিল, মানে একটা গতি ধীরে আসবে, এটা ঠিক, কিন্তু ইনকাম যথেষ্ট থাকবে। ইনকামের দিক থেকে কোনো রকম কিছু মানে অসম্ভব মানে কমবে না, কিন্তু কাজের দিক থেকে কিছুটাও ধীরগতি আসার প্রবল সম্ভাবনা থাকছে। এবং এই সময়কালে আবার কী হবে, প্রবল শত্রু অন্তর্যোগ তৈরি হবে, যে শত্রুদের কম্পিটিশনেও কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে, কম্পিটিশনের দিক থেকে হার মানানো যাবে না। এবং কর্মক্ষেত্রে অনুশাসন জিনিসটাও আরও বিশেষভাবে দেখার মতন মানে চোখে পড়ার মতন হবে, যে কোনো কাজ সময়ের মধ্যে করা। সেবা জিনিসটাও চলে আসবে মনের মধ্যে, যে কিভাবে সেবা করতে হবে সমাজে, সেই জিনিসটাও উঠে আসবে এই যখন এই নক্ষত্রে বক্রি হয়ে যাবে। তো এই নক্ষত্রে বক্রি অবস্থায় থাকবে হচ্ছে 29শে জুলাই থেকে একদম 21শে আগস্ট, এবং তার মাঝখানে আবার 11ই আগস্ট বুধ কিন্তু মার্গী হয়ে যাবে এই পুষ্যা নক্ষত্রে, এবং 21শে আগস্ট আবার অশ্লেষা নক্ষত্রে নিজের নক্ষত্রে ফিরে চলে আসবে। তো যাই হোক, পরিবর্তনটা এরকম হচ্ছে, খুব ভালো একটা পরিবর্তন। তো পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন বিশেষ একাগ্রতা নিয়ে আসতে হবে, ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে। পুষ্যা নক্ষত্রে যখন এই বুধ থাকবে তখনও ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে, সেই সময় একাগ্রতা নিয়ে আসতে হবে, সেবা জিনিসটা নিয়ে আসতে হবে এবং অনুশাসনের মধ্যেই কাজ করতে হবে।
আর অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু মনের মধ্যে জেদ চলে আসবে এবং সেই জেদটাকে কিন্তু নিজের ভালোর দিকেই লাগাতে হবে। এটা কিন্তু মনে রাখলে যথেষ্ট উন্নতি। এবং শনি যে ঘরে অবস্থান করছে সেটা কিন্তু ষষ্ঠ ঘর, এবং শনির যে অবস্থান সেটাতে কিন্তু এই জিনিসটা উঠছে যে শনির দশম দৃষ্টি পড়ছে একদম তৃতীয় ঘরে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এবং কাগজপত্র অবশ্যই মেনটেন করতে হবে। কাগজপত্র মেনটেন করেই চলতে হবে এই সময়কালে। যেরকম লাভের হিসাব রাখতে হবে সেরকম ব্যয়েরও হিসাব রাখতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই তুলা রাশি। তো যাই হোক, এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে একাদশপতি, লাভের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে এই সময়ে। এরপরে আবার বুধের সাথেও জুতি তৈরি হবে কর্মের ঘরে। খুবই ভালো সংযোগ হতে যাচ্ছে। আগামী দিনের যে পরিবর্তনগুলো হবে সেইগুলো নিয়েও ভিডিও দিব। তো যাই হোক, এরকম উপাচার করতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ, পিতার ব্লেসিং, সেরকম মাতার আশীর্বাদ, মাতার ব্লেসিং নিতে হবে, নিয়েই কাজকর্ম দিকে এগোতে হবে। তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।